নমস্তে ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বলে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এটা একটা অদ্ভুত ঘটনা, যেটা একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেই ঘটছে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না। এবং প্রতিবাদের নামে আমরা দেখতে পাচ্ছি মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, গণসম্পত্তি ধ্বংস করছেন এবং নানা প্রকারে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করছেন। এমনকি সাম্প্রদায়িক হিংসাও তৈরি করার চেষ্টা করছেন এসআইআরের প্রতিবাদের নামে। এক্ষুনি আমরা শুনতে পাচ্ছি সমাজ মাধ্যমে যে তৃণমূলের কোনো একজন ব্যক্তি, কোনো মদিরুল ইসলাম, একটি বক্তৃতা দিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হুমকি দিচ্ছেন, বলছেন প্রয়োজনে আমরা পাতাল থেকে টেনে বার করব আপনাদেরকে। একবার আমরা শুনে নিই উনি কি বক্তৃতা দিচ্ছেন, এবং তারপর আমরা আলোচনা করব যে প্রতিবাদের নামে মানুষ যা কিছু করছেন ভারতের সংবিধান অনুযায়ী তার ইমপ্লিকেশন কি, এবং এই ভোট প্রক্রিয়ার মধ্যে তার কি প্রভাব তাদের ওপর পড়তে পারে। প্রথমে আমরা তৃণমূল নেতার বক্তব্যটি শুনে নিই। এই ঝান্ডা পঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা দেবার মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা ডালে থাপ্পড় করছে বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভালো লেগেছে, গাদ্দার লেগেছে, প্রেমের মনোযোগ করো। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন, নিজে বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য। যাই হোক, বড় অনেক কিছু ছিল, আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। অর্থাৎ ইনি কিন্তু সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন এবং সম্পূর্ণ মানুষকে তিনি কিন্তু উত্তপ্ত করবার চেষ্টা করছেন। এবার আমরা আসুন দেখে নিই যে এই ব্যক্তির ভোটাধিকার থাকতে পারে কিনা সংবিধান অনুযায়ী। এবং শুধু এই ব্যক্তির নয়, যারা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কারণ এটা কোনো প্রথম কথা, বিষয়টি প্রতিবাদ করবার মতন কোনো বিষয় নয়। তৎসত্ত্বেও যদি প্রতিবাদ কোনো কিছু থাকে, তাহলে প্রতিবাদের একমাত্র পথ হলো আদালতের মাধ্যমে। আমরা সেটা জানি, কারণ ভোট বিষয়টি একটি সাংবিধানিক বিষয়। ভোট দান পদ্ধতিটি একটি সাংবিধানিক পদ্ধতি। একটি সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মানুষজন রাস্তায় অসাংবিধানিক পদ্ধতিতে প্রতিবাদ করবে কেন? এটা হলো প্রথম প্রশ্ন। আমরা একটা সাংবিধানিক অধিকারের কথা বলছি, তার জন্য একটা অসাংবিধানিক রাস্তায় কেন হাঁটবো? এটা 1 নম্বর কথা। এবং দ্বিতীয় কথা, আসুন আমরা দেখে নিই যে আমাদের সংবিধান কি সত্যি এই ধরনের লোকগুলিকে ভোটাধিকার দিচ্ছে? সংবিধান কি বলছে? আমরা জানি ভারতের সংবিধানের আর্টিকেল 326 নম্বর ধারা অনুযায়ী আমরা জানি যে ভারতের ভোটাধিকার কাদের থাকতে পারে। আমরা সকলেই জানি ভারতের ভোটাধিকার থাকতে পারে ভারতের নাগরিকদের, এবং যাদের বয়স 18 বছরের কম নয় তাদের। কিন্তু শুধুমাত্র এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিলড হলেই কি সেই মানুষের ভোটাধিকার থাকে? সংবিধান কিন্তু বলছে যে এই দুটো কন্ডিশন
ফুলফিলড হলেই যে আপনি ভোট দিতে পারবেন তা নয়। যদি সেই ব্যক্তি যদি if that person is not otherwise disqualified by the appropriate legislature if the person is not otherwise disqualified on the ground of non-residence, unsoundness of mind, crime or corrupt or illegal practice, মানে শুধুমাত্র নাগরিক এবং 18 বছরের বেশি বয়সের লোক হলেই যে সে ভোট দিতে পারবে তা কিন্তু নয়। একটা লোক কিন্তু ভোট দান থেকে ডিসকোয়ালিফাইড হতে পারে, তারও বিভিন্ন গ্রাউন্ড আছে, আনসাউন্ডনেস অফ মাইন্ড এবং ক্রাইম অর করাপ্ট অর ইলিগাল প্র্যাকটিসেস। অর্থাৎ কোনো লোক যদি অপরাধ, দুর্নীতি এবং বেআইনি কাজকর্মে লিপ্ত থাকে এবং তার যদি মানসিক সন্তুলন সঠিক না হয়, মানসিক স্থিতি যদি সঠিক না থাকে, তাহলেও কিন্তু সে ভোট দানের অধিকার থেকে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে, তার আর ভোট দানের অধিকার থাকছে না। অর্থাৎ যে কোনো মানুষ, সে তার বয়স 18 বছরের কম যদি না হয় এবং সে যদি প্রমাণ করতে পারে ইলেকশন কমিশনের কাছে যে সে ভারতের নাগরিক, ইলেকশন কমিশন ভারতের নাগরিকত্ব স্থির করার কেউ নয়, কিন্তু ইলেকশন কমিশন এইটুকু তাকে দেখে নিতেই হবে যে একটা লোক সমস্ত কন্ডিশন ফুলফিল করছে কিন্তু সে ভারতের নাগরিকই নয়, তার কাগজপত্র সে পরিষ্কার বোঝা যাচ্ছে সে অন্য দেশের লোক। ইলেকশন কমিশনের পক্ষে তো তাকে ভারতের ভোটার তালিকায় তার নাম রাখা সম্ভব নয়। সুতরাং সেই পর্যন্তই ইলেকশন কমিশনের কোনো ব্যক্তি নাগরিক কি নাগরিক নয় সেইটি স্থির করার অধিকার ইলেকশন কমিশনের ওই পর্যন্তই, ভোটার তালিকায় নাম তোলা পর্যন্তই। কিন্তু কোনো ব্যক্তি, ইলেকশন কমিশন যদি বুঝতেও পারে যে কোনো ব্যক্তি ভারতের নাগরিক নয়, তাহলেও তার ভিসা আছে কিনা, তার ভিসা স্ট্যাটাস চেক করা বা তাকে ডিপোর্ট করা, এই সমস্ত অধিকার ইলেকশন কমিশনের নেইও এবং এটা ইলেকশন কমিশনের ডোমেইনও নয়। সে আর নাগরিক নয়, তার সঙ্গে কি করা হবে সে সমস্ত ভারত সরকারের বিষয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়, আওতাধীন বিষয়, ইলেকশন কমিশনের বিষয় নয়। কিন্তু কোনো মানুষের নাম ভোটার লিস্টে উঠবে কি উঠবে না সেইটুকুর জন্য যতটুকুনি দরকার ততটুকুনি তো ইলেকশন কমিশন চেক করে নেবেই। সেটা এমনকি সুপ্রিম কোর্টেরও সেই একই বক্তব্য যে সেটুকু ইলেকশন কমিশনকে দেখতেই হবে, সেটা তাদের কনস্টিটিউশনাল ডিউটির মধ্যে পড়ছে। কিন্তু শুধুমাত্র সেটুকু এবং বয়সটা 18 বছর হলেই যে কোনো ব্যক্তি ভোট দিতে পারে তা কিন্তু নয়। সেই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক হতে হবে এবং সেই ব্যক্তি কোনো ক্রাইম, কারাপশন এবং ইলিগাল প্র্যাকটিসেসে যুক্ত থাকতে পারবে না। যদি থাকে তাহলেও কিন্তু সে ভোটদানের অধিকার থেকে ডিসকোয়ালিফাইড হতে পারে। ইলেকশন কমিশন যদি চায় তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করতে পারে। আমার মনে হয় এই যে ব্যক্তিটি যিনি এইরকম একটি ভাষণ দিয়ে সারলেন যে দরকার হলে আমরা খুঁড়ে বার করব এবং 19 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে, তারপর আগুন জ্বলবে, এই কথা যারা বলছেন তাদের ইন এনি কেস ভোটাধিকার থাকতে পারে না। এমনকি আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাও শুনলাম, তিনিও মিডিয়ার সামনে কথা বলছেন। আমরা কেউ ভুলে যাইনি যে তিনি কিভাবে মানুষকে খেপিয়ে তুলেছিলেন ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে প্রতিবাদের নামে, কিভাবে গণসম্পত্তি ধ্বংস করেছিলেন। সুতরাং এগুলো সমস্তই কিন্তু ক্রাইম। তো এই ধরনের ক্রিমিনালরা কি করে ভোট দেয়, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তুলতেই হবে, তার কারণ এটা আমাদের সংবিধানের প্রভিশন, ক্রিমিনাল অ্যাক্ট। আর আপনারা যারা বলছেন যে প্রতিবাদটা রাস্তায় নেমেই হয়, রাস্তায় নেমে কোনো প্রতিবাদ হতেই পারে না। ব্রিটিশ আমলে হতে পারতো, কারণ আমরা তখন সরকারেরই বিরোধিতা করছিলাম, সরকারটাই আমাদের ছিল না, বিদেশি সরকার ছিল। কিন্তু বর্তমানে আমরা কিন্তু সরকার পরিচালনা যারা করছেন সেই ব্যক্তিগুলোকে যদি আপনাদের অপছন্দও হয় তাহলেও ভারত সরকারের বিরোধিতা করতে কেউ পারে না, কখনো সমালোচনা করতে পারেন, কিন্তু বিরোধিতা করতে গিয়ে রাস্তায় নেমে পড়া, আমরা কোনো বিদেশি শাসকের আওতায় নেই,
এটা করা যায় না, এটা কোনো এটা এটা কোনো সাংবিধানিক পদ্ধতি নয় প্রতিবাদের। রাস্তায় কেন কেউ নামবে? স্ট্রিট পাওয়ার ইজ নট দি ওয়ে, রাস্তায় নামা ইজ নট দি ওয়ে। ভোট দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামবেন কেন? ভোট এত দিতে হবেই বা কেন? তাহলে যদি আপনাদের সত্যি মনে হয় যে আমাদেরকে ভোট দিতে গেলে রাস্তায় নেমে খুনোখুনি করতে হবে, তাহলে সেই ভোটটা আমাকে দিতে হবেই বা কেন? কিসের জন্য? ভোট না দিলে কি হবে? বহু মানুষ আছেন যারা এমনিতেই ভোট দেন না। ভোট শতাংশ তো কখনোই 100% ভোট শতাংশ হয় না। তাহলে বহু রাজ্য আছে যেখানে ভোট শতাংশ 60%ও হয় কি না, কষ্টের সৃষ্টে সেটা একটা প্রশ্ন। এমনকি বেঙ্গলে এত হাই পার্সেন্টেজ, ভোটিং পার্সেন্টেজ এত হাই হওয়া সত্ত্বেও বেঙ্গলেও তো 100% ভোটিং হয় না। অর্থাৎ সব ভোটার ভোট কখনো দেয় না। ভোট দেওয়াটা এতটা ইম্পর্টেন্ট কী করে হতে পারে যে তার জন্য চতুর্দিকে আগুন জ্বলবে, এই কথাটা কেউ কি করে বলতে পারে? এই প্রশ্ন তো তুলতেই হবে যে কেন আগুন জ্বলবে? ভোটদান কেন এতটা গুরুত্বপূর্ণ? ভোটদান কি এমন ব্যাপার? আর যারা ভোট দিতে চাইছেন, কেন ভোট দিতে চাইছেন? যদি এনিউমারেশন ফর্মের মধ্যে ভারতবর্ষের স্বীকৃত যে কোনো ভাষায় 300 শব্দের মধ্যে যদি লিখতে বলা হতো নিজেদের হাতে যে কেন ভোট দিতে তারা এতটা ডেসপারেট, তাহলে কি তারা লিখতে পারতেন? এটা তো প্রশ্ন করতে হবে। ভোট দেওয়ার জন্য এতটা ডেসপারেশন কেন? কেন জায়গায় জায়গায় আমরা দেখতে পাবো যে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সব জায়গায় রাস্তায় মানুষ টায়ার জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে, সমস্ত সমস্যার সমাধান তো রাস্তায় নেমে হয় না। স্ট্রিট পাওয়ার ইজ নো পাওয়ার। সাংবিধানিক গণতন্ত্রে রাস্তায় নেমে আপনারা কি করতে পারেন? রাস্তায় নামা মানেই ক্রাইমে এনট্যাঙ্গলড হয়ে যাওয়া। এবং আমি অন্য একটা ভিডিওতে সেটা এই নিয়ে বিস্তারিতভাবে বলেছি যে নির্বাচন কমিশন কিন্তু চাইলেই হালি ধরে সকলকে ডিসকোয়ালিফাই করতে পারে, ডেকে জিজ্ঞেস করতে পারে যে প্রমাণ করুন যে আপনি ওই দিনকার ওই গন্ডগোলের মধ্যে নিজে অংশগ্রহণ করেননি। কেউ প্রমাণ করতে পারবে না। এমনকি যারা সত্যি গন্ডগোল করেনি তারাও প্রমাণ করতে পারবে না যে তারা গন্ডগোল করেনি। কোনো জায়গায় যদি গন্ডগোল ঘনিয়ে ওঠে তাহলে সেই জায়গার সমস্ত লোক ভালনারেবল হয়ে যাচ্ছে। আদতে কিন্তু ঘটনাটা তাই। কোনো জায়গায় যদি কেউ গোলমাল পাকিয়ে রাস্তায় নেমে পাবলিক প্রপার্টি ধ্বংস করা বা বেছে বেছে মানুষকে আক্রমণ করা বা বেছে বেছে দোকান বাড়ি ঘরদোর আক্রমণ করা, এগুলো যদি কেউ করে তাহলে সেই জায়গার সমস্ত বাসিন্দা ভালনারেবল হয়ে যাচ্ছে। তাদের সমস্ত লোকের ভোটাধিকার একবারে যেতে পারে নির্বাচন কমিশন যদি চায়। আমি বলছি না যাবে, আমি বলার কেউ নয়, কিন্তু আমি যখন পড়ছি সংবিধান আমি কিন্তু এটাই বুঝতে পারছি যে লোকগুলো ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে। এবং আর একটা কথা, আমি ভাষাটা আরেকবার আপনাদেরকে পড়ে শোনাতে চাই। Every person who is a citizen of India and who is not less than 18 years of age on such date as may be fixed in that behalf by or under any law made by the appropriate legislature and is not otherwise disqualified under this constitution or any law made by the appropriate legislature on the ground of non-residence, unsoundness of mind, crime or corrupt or illegal practice। অর্থাৎ এরকমও কিন্তু কোথাও লেখা নেই যে একটা লোকের এগেনস্টে ক্রাইমের অভিযোগ রেকর্ডেড থাকতে হবে তাহলেই সে ডিসকোয়ালিফাইড হবে, তা কিন্তু নয়। অর্থাৎ পুলিশ আপনি একটা ক্রাইম করলেন কিন্তু পুলিশ সেটা আপনার নামে কোনো অভিযোগ লিপিবদ্ধ করলো না, ইলেকশন কমিশন কিন্তু এমন কিন্তু নয় যে তার মানেই হচ্ছে আপনি ক্রাইমটা করেননি। চাইলেই ইলেকশন কমিশনের সেই পাওয়ার আছে। ইলেকশন কমিশন অ্যাজ দি রিজার্ভার অফ পাওয়ার অ্যাজ পার আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেকে পাঠাতে পারে এবং বলতে পারে যে আপনি প্রমাণ করুন যে আপনি ওই ক্রাইমটা করেননি। আপনি কি করে প্রমাণ করবেন? আপনি যদি ক্রাইম না করে থাকেন তাহলে তো আপনি প্রমাণ করতে পারবেন না। আর যে ক্রাইম করেছে সেও প্রমাণ করতে পারবে না সে ক্রাইম করেনি, কারণ সে ক্রাইম করেছে।
আর যে ক্রাইম করেনি সেও প্রমাণ করতে পারবে না সে ক্রাইমটা করেনি। এবার যখন প্রমাণ করতে পারলেন না, তখন ইলেকশন কমিশন বলতেই পারে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ডস on ground of suspicion that this person engaged in criminal activities, he is henceforth disqualified from voting right. এটা পসিবল, মানে আমি বলতে চাইছি এটা সম্ভব। আমি একবারও বলছি না যে ইলেকশন কমিশন এটা করবে, ইলেকশন কমিশনের হয়তো এরকম কোনো প্ল্যানই নেই, কিন্তু এটা করা সম্ভব। ভারতবর্ষের সংবিধানের প্রভিশনগুলো আমি বলবার চেষ্টা করছি। আমি বলতে চাইছি ভারতবর্ষের সংবিধান একটি অত্যন্ত শক্তিশালী বই। আপনারা যারা ভাবছেন যে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে সকলকে মেরে ধরে এই দিন এরকম করা যায় না, বিশেষ করে সাংবিধানিক অধিকার অর্জনের জন্য তো করা যায়ই না। দয়া করে এই ধরনের কার্যকলাপ পদ্ধতি থেকে বিরত হওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ এই ধরনের লোকেরা, এই মদিরুল ইসলাম বা সিদ্দিকুল্লাহ চৌধুরী বা এই সমস্ত লোক যারা মানুষকে খেপিয়ে তোলবার পদ্ধতিতে হাঁটেন, জেনে রাখুন মানুষকে খেপিয়ে তুলে কখনো কোনো সাংবিধানিক অধিকার আদায় করা যায় না। মানুষকে খেপিয়ে তুলে অন্য কোনো কিছু, মানুষ খুনোখুনি মারামারি দাঙ্গা হাঙ্গামা করা সম্ভব, কিন্তু সাংবিধানিক অধিকার আদায় আমার মনে হয় না সম্ভব। নমস্কার।